কিছু না। কিছু না হলে কাঁদছিলে কেন? এমনি এমনি কাঁদছিল না নিশ্চয়ই। আব্বুর কথা মনে পড়েছিল, তাই পানি এসেছিল চোখে, আর তেমন কিছুই না। রাফি সূক্ষ্ম নেত্রে পরখ করলো মিহিকে। কথা এগোলো না আর। রাফি অফিসে বেরোবে এখন। ঘরে গিয়ে মিহিকে পায়নি, তাই সোজা এ ঘরে এসেছিল। মিহিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে রাফি। নিজেদের ঘরে ঢুকলো ওরা। মিহি কান্নার তোপে এখনও খানিক বাদ বাদ ফুপিয়ে উঠছে মাথা নত করে। রাফি এই নিয়ে আর কিছু প্রশ্ন করলো না। ওদের মামের বিষয়ে হস্তক্ষেপ করলো না সে। রাফি পরনে সাদা শার্টটা ইন করা, কালো প্যান্টে। বিছানার উপর থেকে টাই তুলে মিহির মুখোমুখি দাঁড়ালো সে। মিহি বেঁধে দেবে টাই। মিহির মুখখানা কান্না দরুন কেমন অদ্ভুত রুগ্ন দেখাচ্ছে। নাক টানছে এখনও। ভীষণ আদরে লাগছে। নাকের ডগা লালচে হয়ে আছে। রাফি দূরত্ব ঘুচিয়ে দাঁড়িয়ে খানিক নিচু হলো মিহির সুবিধার্থে। মিহি টাইটা বেঁধে দিতে হাত চালালো আনমনে। রাফি সূক্ষ্ম নেটে এক ধ্যানে পরখ করছে ওকে। বাধার ফুরসরত মিহি রাফির দৃষ্টি বুঝে কপাল গুটিয়ে তাকালো ওর দিকে। অমনি চোকাচুকি হতেই ভুরু উচালো রাফি। আশঙ্কিক মেয়েটা লজ্জা পেল অজানা কারণে। লাজুক ভঙ্গিতে হেসে উঠল ঠোঁট পিষে। সূচক লুফে নিল রাফি। চট করে কোমর জড়িয়ে ধরল মিহির। টপাটপ এলোমেলো হয়ে অগণিত চুমু আঁকলো পুরো মুখশ্রীতে। মিহি সিটিয়ে যায়। রাফি হাঁপ ছাড়ল। চোখ নিভিয়ে শেষ স্পর্শটা গভীর করলো ওষ্ঠা ধরে। অতঃপর ছেড়ে দিল মিহিকে। মিহি চোখ তুলে তাকাতে পায় না লাজুকতায়। এই লোকটা আজকাল বড্ড লজ্জা দিচ্ছে ওকে। মাটিতে মিশে যেতে ইচ্ছে করে মিহির। রাফি ওর দিকে এখনও ঘোর লাগা নয়নে তাকিয়ে আছে। এটা আন্দাজে ঠেকতেই দুহাতে মুখ ঢেকে নিল মিহি। রাফি ফিক করে হাসল। এতক্ষণে নীরবতা ভাঙল হাসকি স্বরে। ম্যাডাম, অফিস যাচ্ছে। ভীষণ মিস করবো আপনাকে। জানতো আপনি গেলেই বাঁচি আমি। আপনি ইদানিং বড্ড বেশি জ্বালাতন করেন আমায়। জ্বালানো তো সবই শুরু হলো ম্যাডাম। এইভাবে না জ্বালালে আমাদের রাহি আসবে কি করে? মিহি মুখ থেকে হাত সরাই পিটপিট করে ভুরজোড়া করে অবুজের মতো চাই। রাফি ঠোঁট কামড়ে আরও একবার কোমর জড়িয়ে ধরে বলল নিচু গলায়। সহ্য করাটা শিখে নিন। আমাদের রাহিকে খুব তাড়াতাড়ি আনতে হবে। বুড়ো হয়ে যাচ্ছে। বিয়ে তো হলো, এবার না হয় ভালোবাসার ফলস্বরূপ কিছু একটা আসুক আমাদের জীবনে। সময় যাক, তবে খুব বেশি যেন না যায়। বুঝেছেন? রাহিকে চাই আমার। মিহি বুঝল। চোখ নামিয়ে নিল সে। রাফি ঝুঁকে বাম কপালের পাশে শব্দ করে আরও একটা চুমু খেলো। অতপর বাম কানে অধর স্পর্শিত করে আলতো ঠোঁট নাড়িয়ে ফিসফিস করলো। আমার রাহিকে চাই ম্যাডাম। বাবা হতে চাই আমি। আপনাকে রাহির মাম্মা বানাতে চাই, খুব করে চাই। কথা শেষ করে ঠোঁট সরালো রাফি। সম্মুখ হয়ে কণ্ঠ উঁচু করলো। বুঝেছ? মাথা ঝাঁকায় মিহি। জবান ফোটে না দ্বিধায়। রাফি শুধালো। কে বুঝছো? রাহিকে চাই আপনার। রাহিকে? আ- আম- আমাদের বেবি। বেশ বুঝদার হয়েছে দেখছি। অবশ্য বিয়ের আগে যে মেয়ে বাচ্চাদের ড্রেস সিলেক্ট করে রাখতে পারে, তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল সম্পর্কে আমি না হয় নাই বললাম কিছু। আমার আগে বেবির পরিকল্পনা করে রেখেছেন আপনি, তাই আমার এত তাড়া। বউয়ের পরিকল্পনা অনুযায়ী বেবির ড্রেস কেনা রেখেছে, এখন নয় বউকে একটা বেবি গিফট করি। মিহি ঝট করে চাইলো। প্রশ্ন করলো। ড্রেস কিনে রেখেছেন মানে? হুম, মলে পছন্দ করে রেখেছিল তো বেবিদের ড্রেস, আমি কিনেছি কয়েকটা আমাদের রাহের জন্য। কবে কিনেছেন? যেদিন পছন্দ করেছিলে। কোথায় সেগুলো? আলমারিতেই আছে। আমি তো দেখিনি। ফোর্থ ড্রয়ারে আছে, লক করা। চলো দেখাই। মিহির হাত টেনে আলমিরের দিকে এগোলো রাফি। কাবাট খুলে ফোর্থ ডয়ার ওপেন করলো। বাচ্চাদের সফেদ কিছু ড্রেস, মেয়েবাবুর ড্রেস। মিহি তাজ্জবনে হাঁ হয়ে গেল। গোল গোল অবিশ্বাস্য নয়নে তাকালো। রাফি বলল। এগুলোই তো নজর কেড়েছিল আমার রাহের মাম্মামের, তাই কিনে নিয়েছি আমার রাহের জন্য। মিহি তাজ্জবনে রাফির পানে দৃষ্টি ফেরাই। অমনি জিজ্ঞেস করে রাফি। কি হলো বাচ্চার আম্মু? বাচ্চার ড্রেস পছন্দ হয়েছে? বাচ্চার বাবা কিনে আনছে। ঠোঁট প্রগাঢ় হলো মির। হ্যাবোদক মাথা ঝাঁকালো সে। কেটেছে আরও দুদিন। আপন গতিতে সময় চলছে। ইভান সেই আগে নেই। ফ্যামিলি বিজনেসে জয়েন হয়েছে এখন। কিছুদিন ধরেই সে অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসছে। ইভান বিরক্ত এতে। লাস্ট কদিন ধরে বিরক্ত করে ছাড়ছে এই মেয়ে।
ইভান প্রথমে দিনে দিনে যা কথা বলেছিল পরবর্তীতে সন্দেহজনক লেগেছিল বিধায় আর কথা বলেনি। কিন্তু এই মেয়ে তো পিছু ছাড়া নাম নেই, যখন তখন বারবার ফোন করে ডিস্টার্ব করত। শেষমেশ বিরক্ত হয়ে নাম্বারটা ব্ল্যাকলিস্টে রেখেছে ইভান। যত সব গায়ে পড়া পকেটে মেয়ে। অফিস টাইম থেকে বাড়ি ফিরতে টাস্কি খেয়েছে সে। বাড়িতে বিশাল ধুমধাম পড়ে গেছে। সকালে তো সবটা স্বাভাবিক ছিল, এখন আবার হঠাৎ করে কি হলো? বাড়িঘর সাজানো হচ্ছে, ধুম পড়ে গেছে বিয়ে বাড়ির নাই। মেহমান এসে ভরপুর পুরো বাড়ি। ইভান আহমক হয়ে সদর পেরিয়ে বাড়ির ভেতর ঢুকলো। তাকে যেই দেখছে সেই হাসছে মিটিমিটি। ফোনের স্ক্রিনে নিজেকে একবার দেখে নিল ইভান। না, ওর চেহারা তো ঠিক আছে, তাহলে সবাই এভাবে মিটিমিটি করে হাসছে কেন তাকে দেখে? বাড়ির লোকেরাও ভীষণ ব্যস্ত। ইভান ড্রয়িং রুমে দাঁড়ালো, ভালোভাবে পরখ করলো এদিক ওদিক। ভুল বাড়িতে ঢুকে পড়েনি তো সে, নাকি স্বপ্ন দেখছে? ইভান চোখ ডলল। না, স্বপ্ন নয়, আর না এটা ভুল বাড়ি। তাহলে হচ্ছেটা কি এসব? সামনে ওর মা এগিয়ে আসছে হন্তদন্ত হয়ে। অতিথিদের ঘর দেখিয়ে দিতে ব্যস্ত তিনি। ইভান মাকে থামালো, বলল, আম্মু, বাড়িতে কিছু আছে? থামলেন ওর মা। ছেলেকে দেখে উদ্গ্রীব হয়ে বললেন, এসেছিস তুই? উফ, যা যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। কেন আম্মু, কি হচ্ছে বলো তো? এত আয়োজন কিসের? সেই কি, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াবসির ঘুম নেই। বিয়ে তোর? আজ গায়ে হলুদ, কাল বিয়ে। যা যা, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে। বিছানার উপর তোর হলুদ পাঞ্জাবি পায়জামা রাখা আছে, সব রাখা আছে। একই লেট হয়ে গেছিস। যা বাবা, আর দেরি করিস না। ইভান বোধহয় ভুল শুনল, আবার বুঝল। আম্মু, কি বলছো এসব? উফ, কানে কালা হয়ে যাচ্ছি। আমাকে জ্বালাতে আসিস না তো। কাল বিয়ে তোর, এবার অন্তত একটু আমাকে রেহাই দে। আবার জিজ্ঞাসা করলো। আমুর কথাই এবার বড়সড় ঝটকা খেলো ইভান। পুরো শরীরে বিদ্যুৎ বয়ে গেল। হকচকিয়ে ভ্যাবলা নেয় হাঁ বনে তাকালো সে। উচ্চারণ করলো অস্ফুটে, ও আল্লাহ! আম্মু, মজা করবে না। ছেলের বিয়ে নিয়ে মজা করতে নেই। বিয়ের ভূত মাথায় চাপিয়ে দেবেন একদম। বিরক্ত হলো ভদ্রমহিলা। ইভানের কাজিনরা কোথা থেকে দলবল বেঁধে উড়ে এসে চেপে ধরলো তাকে। ওর একটা কাজিন বলে উঠল, ওহো, নতুন বর এতক্ষণে নিজের বিয়ের হদিশ ছিল না? চলো বর বাবু, রেডি করিয়ে নিয়ে আসি তোমাকে। তবদা খাই ইভান। মাথার উপর দিয়ে যাচ্ছে সবটা। কি হচ্ছে এসব? কিছুতেই তো বোধগম্য হচ্ছে না। বিয়ে মানে? ইভান আর কিছু বলার আগেই তাকে টানতে টানতে ওর কাজিনরা ঘরে নিয়ে গেল। নিজের ঘরে গিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল ইভান। তাজ্জব বনে এদিক ওদিক তাকালো। ওর কাজিনরা মিটিমিটি হাসছে তাকে দেখে। ইভান বোকা নেই, মুখ খুলল, এ আলভি ভাই, আমার বাড়িতে কি হচ্ছে এসব? কার বিয়ে ভাই? বরের মুখে একই কথা। আজ না তোর গায়ে হলুদ, আর কাল বিয়ে। নিজের বিয়ের কথা নিজেই ভুলে গেছিস? ও গড, সবাই ইয়ার কি করছিস আমার সাথে? কিসের বিয়ে? কার বিয়ে? কার সাথে বিয়ে? হোয়াট হ্যাপেনিং? ইভানের কণ্ঠে বিরক্তি প্রকাশ পেল। ওর কাজিনরা বিস্মিত হলো খানিক। আর কিছুই বলার আগে সবাইকে উপেক্ষা করে গটগটিয়ে নিচে নামলো ইভান। সিঁড়ি পেয়ে নামতে নামতে পরনের ব্লেজার খুলে ছুঁড়ে মারল কোনো একদিকে। উঁচু স্বরে ডাকলো, আম্মু, আম্মু। ছেলেটাকে কিচেন থেকে ধরফরিয়ে বেরিয়ে আসলেন ভদ্রমহিলা। সদর থেকে বাড়িতে ঢুকছিলেন ইভানের বাবা। তিনিও এসে দাঁড়ালেন। ছেলেটাকে সাড়া দিয়ে বললেন ভদ্রমহিলা, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন এভাবে? এসব কি হচ্ছে আম্মু? আমাকে একটু ক্লিয়ারলি বলবে? বিয়ে মানে? কার বিয়ে? আর কার সাথে বিয়ে? আমার বিয়ে আর আমি জানি না? হচ্ছেটা কি? এসব কার মতামতে করছো তোমরা? আমার বিয়ে মানে? আমার বিয়েতে একবারও আমার পারমিশন নিয়েছো? আমার ওপিনিয়ন জানতে চেয়েছো? কার সাথে বিয়ে আমার? এভাবে হুট করে বললেই হয়ে গেল? আমি কাউকে পছন্দ করি কিনা সেটাও ম্যাটার করে না? আন্দাজে কার সাথে বিয়ে দিচ্ছ আমায়? আমি কোনো বিয়েটা করবো না। আমি কাউকে পছন্দ করি। শুনে রাখো, যদি এসব মজা না হয়ে থাকে তাহলে এই মুহূর্তে বন্ধ করো এসব। কোনো বিয়ে হবে না। আমার পছন্দ আছে, আর তাকে হলেই আমি বিয়ে করব, নতুবা নয়। এক মুহূর্তেই স্তব্ধ হলো পুরো বাড়ি। একসাথে জমাট বাঁধল সকলে। ইভান থেমে বড় বড় শ্বাস টানলো। আশঙ্কিক ভাবনায় উদাস চোখ। সম্মুখে লিনার মুখশ্রী ভেসে উঠল। ছেলের এত কথা বকবক শুনে একে অপরের দিকে চাউচেই গেল ইভানের বাবা মা। খানিক হাসি সংবরণ করলেন তারা। ইভানের মা শ্বাস ফেলেন, বলেন, তাহলে তো সবটাই ক্যান্সেল করতে হয়। শোনো না,
আপনার ছেলে তো অন্য কাউকে পছন্দ করে। আপনি বরং লীলার বাবা মাকে ফোন করে সবটা ক্যান্সেল করতে বলুন। লিনা নামটা শুনে ধক করে উঠল ইভান। ঝট করে চায় মায়ের দিকে, অবিশ্বাসে অস্ফুটে তৎক্ষণাৎ বুলি ফুটায়। লিনা মানে? হ্যাঁ নীলা, চিনিস না নীলাকে? মেয়েটাকে ভারী পছন্দ আমার। ভেবেছিলাম তোর বউ করব। ওর বাবা মাকে বলতে তারাও রাজি হয়ে গেছে। নীলাও এক পায়ে রাজি। কয়দিন ধরে ওই বিয়ে নিয়ে আলাপ আলোচনা হয়েছিল, তোকে জানানো হয়নি। এখন মনে হচ্ছে ভুল করে ফেলেছি, তোকে জানানোর উচিত ছিল। জানি না ওদের বাড়িতে কত আলোচনা, কত দূর এগোলো। হুট করেই তো বিয়ে। নীলাও বেশ খুশি ছিল। এই তো একটু আগেই কথা বললাম। মেয়েটার মন ভেঙে যাবে এখন এসব শুনলে। যাক, কি আর করার। শুনুন, আপনি বরং এক্ষুনি ফোন করুন নীলার বাবাকে। বাকরুদ্ধ হলো ইভান, তবদা খেল সে। একের পর এক ঝটকায় বিমূর্ত বনে গেল। কানকে অবিশ্বাস করল সে। লিনা মানে? লিনার সাথে ওর বিয়ে? ফোঁস করে তপ্ত শ্বাস ফেলল ইভান। কিছুটা আন্দাজ করে আনমনে হেসে উঠল, লাড্ডু ফুটল অন্তরে উত্তরে। ওর বাবা ফোন হাতে নিয়েছিলেন, নাম্বার ডায়াল করতে ইভান ঝটপট বাধা সাধল। আব্বু, আমি বিয়ে করব, ফোন করতে হবে না, আমি বিয়েতে রাজি। সে কি, তুই না অন্য কাউকে পছন্দ করতি? মায়ের কথায় আনন্দে উচ্ছ্বাসে ভেসে যায় ইভান, নিজেকে ঠিক রেখে বলে ভাব দেখিয়ে। আমার পছন্দের কথা বাদ, লিনা মেয়েটার মন ভেঙে যাবে এই বিয়েটা না হলে। এটা খারাপ দেখায়, মেয়েদের মন ভাঙতে নেই। তার চেয়ে বরং বিয়েটা হোক, ওর মন ভাঙবে না এতে। কথাটা বলে অস্থিরতা লুকিয়ে তরতরে পায়ে ধূপধাপ করে সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে উঠল ইভান। ভেতর ভেতর ঝড় বইছে, তোলপাড় শুরু হয়েছে, যদিও এখন অবধি সবটা মাথায় ঢোকেনি। তবুও বিয়েটা লিনার সাথে হচ্ছে, এটা বোধগম্য হওয়া মাত্রই জোয়ারে ভাসছে ওর ছটফটে হৃদয়। ইভান চলে যাওয়ার মাত্র ড্রয়িং রুমে সবাই শব্দ করে হেসে উঠলেন। ওদিকে ইভানের পিছু পিছু ঘরে উঠেছে ওর কাজিনেরা। ঘরে ঢুকতে ঢুকতে আনন্দ চেপে রাখতে না পেরে উচ্চস্বরে চিৎকার করে উঠল ইভান। ওর কাজিনরা সবাই অবাক হলো। এই ছেলে এক্ষুনি তর্জন গর্জন করছিল, এখন আবার এমন করছে কেন? ইভান শরীর দুলিয়ে হাসতে হাসতে পুরো ঘরে চক্কর কাটছে। এই লাফিয়ে খাটে উঠছে, তো আবার খাট থেকে নেমে দুহাত মিলে শাহরুখ খান ভাইব নিচ্ছে। ওর কাজিনদের টেনে টুনে যোগ করিয়েছে নিজেদের সাথে। আলবি ভাবলো ইভান হয়তো খুশির উত্তেজনায় বাড়িয়ে নিজের ফোনে গান চালালো সে। নাচতে নাচতে বেসামাল ইভান, মনে লাড্ডু ফুটছে, উঠছে শত শত প্রজাপতি। পুরো ঘর ডিস্কোতে পরিণত হলো। একসাথে মোটে 5টা দামড়া গানের তালে তালে নাচছে শরীর তুলিয়ে। চৌধুরী বাড়ির সবাই তৈরি, বহু বছর পর বাড়ি ছেড়ে একসাথে বেরোচ্ছে সবাই। একসাথে আর কই, দুটো ভাগ হবে, বিয়ে বাড়িতে যাবে ওরা। লিনা আর ইভান, অর্থাৎ বরপক্ষ এবং বউপক্ষ দুই তরফ থেকেই তারা ইনভাইটেড। লিনা রাবেয়া চৌধুরীর ভাইজি আর ইভান হেনা বেগমের। এখন এখান থেকে দুটো ভাগ হবে চৌধুরী বাড়ির মানুষজন। এক ভাগ যাবে বরপক্ষে, অন্য ভাগ যাবে কোনো পক্ষে। তৈরি হয়ে বাড়ির বাইরে উপস্থিত সবাই। এই সন্ধ্যায় রওনা দিলে 9টা হতে হতে দুদিকে পৌঁছানো যাবে। হেনা বেগম আর আফসানা বেগম তাদের কর্তাদের নিয়ে বরপক্ষে যাবেন, আর বাকিরা অর্থাৎ রাবেয়া চৌধুরী, হালিমা বেগম, সাবিনা বেগম, মেহেজাবিন, এনারা যাবেন কোনো পক্ষে। দীর্ঘ 17 বছর পর নিজের বাপের বাড়ি ভিটেই পা রাখবেন রাবেয়া চৌধুরী। তিনি মোটামুটি নর্মাল। এখন সবাই তৈরি, শুধু গাড়িতে চড়ে বসা বাকি। এরই মধ্যে বিপত্তি বাঁধল। মিহি আর রুহি যাবে কোথায় এটা নিয়ে। রুহির মামাতো ভাইয়ের বিয়ে, তাই সে নিজে নানু বাড়িতে যাবে, এটা ফাইনাল ছিল। কিন্তু যখন শুনল মিহি যাচ্ছে না বরপক্ষে, তখন বেঁকে বসল রুহি, সে যাবে তার পাখির সাথে। এদিকে আবার রাফিয়া শান্ত তাদের বইয়ের পিছু ছাড়বে না। পরিচয় মেলার পর মিহি তার নানু বাড়িতেই যায়নি এই অবধি, সুতরাং সে তার মামাতো বোনের বিয়েতে যাবে। কিন্তু রাফি, সে কি করবে? তারও তো মামাতো ভাইয়ের বিয়ে, এখন সে কোথায় যাবে? রাশেদ রায়হান চৌধুরী ছেলেকে আদেশ দিয়েছেন রাফিয়া শান্ত তাদের সাথে ইভানদের বাড়িতে যাবে। অন্যদিকে মিহি আর রুহি লিনাদের বাড়িতে যাবে, কিন্তু ছেলেরা এটা মানতে বিমুখ। দুই দল দুভাগ হয়ে গেছে এরই মধ্যে। রাফি ইতস্তত, সে তার বউকে ছাড়তেও পারছে না, আবার বাপের কথাও অমান্য করতে পারছে না। এক কথায় এক জায়গায় ঠাই দাঁড়িয়ে আছে ও, করুণ চোখে বারবার তাকাচ্ছে মিহির দিকে। এদিকে রাফির অবস্থা বুঝে মিটি মিটি হাসছে মিহি। হেনা বেগম ছেলেকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে
ডাকলেন। রাফি, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। রাফি ঢোক গিলে ইতস্তত করে মিহিস্বরে মিনমিন করে বলল, না মানে মেহি আমাদের সাথে যাবে না? না, মিহির রিনাদের বাড়িতে যাবে। ও তো ও নানু বাড়ি যায়নি কখনো, তাই ওখানে যাবে ও। তুই চলে আয়। ও তোর হাজব্যান্ডের নানু বাড়িতেও যায়নি কখনো। এটাই সুযোগ যাওয়ার। ও আমাদের সাথে যাক, পরে না হয় অন্য একদিন নিজের নানু বাড়ি যাবে। মেয়ে, চলে এসো আমাদের সাথে। আপনারা যান, আমি লিনা আপুদের বাড়িতেই যাব। রাফি এমন অবস্থায় বড়দের মাঝে বলার মতো কথা খুঁজে পায় না। দোনামানা করে মিহিকে চোখের ইশারা করে নিজেদের সাথে আসার জন্য। মিহিও চোখের ইশারায় বোঝালো সে আসবে না। এদিকে বাকিরা ওদের দুটোর কাণ্ড দেখে মিটিমিটি হাসছে মুখ চেপে। হেনা বেগমের তর সইছে না। রাশেদ রাহেন চৌধুরী আর জাকির হোসেন গলা খাকারি দিয়ে গাড়িতে উঠে বসেছেন। হেনা বেগম গাড়ির দিকে এগোতে এগোতে আবার ছেলেকে ডাকলেন। মিহি আসবে না, তুই আয় জলদি, একেই তো দেরি হয়ে গেছে। শান্ত বেশ ভাব নিল, গলা ছেড়ে এগিয়ে নিজের কলার টেনে বলল ভার গলায় বিজ্ঞান নাই। ছি রাফি, বউকে ছাড়া একদিনও থাকতে পারবি না তুই? এতটা পাগল হয়ে গেলি? তোর মতো আনরোমান্টিকের কাছে এটা একসেপ্ট করিনি। তোর বউ যাবে না আমাদের সাথে। এবার বোঝ বউকে ছাড়া থাকার কত কষ্ট। এই কষ্টটা শিখে রাখ। বউকে ছাড়া দু একদিন থাকাটা কোনো ব্যাপারই না, এসব ছোটোখাটো বিষয়। আমি বাবা বেঁচে গেছি, আমারটা যাচ্ছে আমার সাথে। রাফি দাঁত কিরমির করে ওর দিকে তাকালো, চিবিয়ে বলল চাপা স্বরে। চলো, লাফাস না এত। তোর বউও যাচ্ছে না আমাদের সাথে। ওই দেখ, অলরেডি উল্টো গাড়িতে উঠে পড়েছে তোর বউ। আমার বউয়ের সাথে তোরটাও যাচ্ছে কোনো পক্ষে। এবার বলছ ঠেলা। শান্ত হক চকিয়ে যায়। সে জানতো না রুহি মিহিতের সাথে যাচ্ছে। ভরকাই ছেলেকে চলকানো দৃষ্টিতে রুহির দিকে তাকায়। উল্টো দিকে কালো গাড়িটায় জানালার পাশে বসেছে রুহি। মিহি এখনও গাড়ির বাইরে দাঁড়িয়ে। বাকিরাও সবাই উঠে পড়েছে। শান্ত রুহিকে অন্য গাড়িতে দেখে স্যাত করে ওঠে। বিরাট চমকায় সে, তাকায় বিহৎ নয়নে। মুখ ফাঁক করে গাড়ির দিকে পা বাড়িয়ে চেঁচায়, আমার শান্তি। শান্ত পা বাড়ানোর আগেই রাফি ওর কলার টেনে ধরল। আর এগোতে পারল না বেচারা। হাসি চেপে শান্তর কথাটাই তাকে শুনিয়ে বলল রাফি। বউকে ছাড়া দু একদিন থাকাটা কোনো ব্যাপারই না ব্রো। চল, দেরি হয়ে যাচ্ছে। শান্তর কলার টেনে শান্তকে গাড়ির ফ্রন্ট সিটে জোরপূর্বক তুলে বসালো রাফি। পিছনের সিটে জাকির হোসেন আর রাশেদ রাহেন চৌধুরী। তাদের দেখে ছটফট করতে গিয়েও থেমে গেল বেচারা। পিছন ফিরে বাবা শ্বশুরকে দেখে বোকার মতো হাসলো। এদিকে বুক ভেসে যাচ্ছে দুঃখে। ওর বউ ওর সাথে যাচ্ছে না এই দুঃখে। এই বউটাও স্বার্থপর, তাকে একবারও আগে থেকে জানালো না যে সে যাচ্ছে না ওদের সাথে, বরং উল্টো দিকে যাচ্ছে। রাফি গাড়ির ডোর লক করে মিহিদের গাড়িটার দিকে এগোলো। ড্রাইভার নিয়ে যাবে ওদের। মিহি এখনও ওঠেনি। রাফি গাড়ির পেছনের দরজা খুলে দিল মিহির ওঠার জন্য। মিহি হাসি চেপে চেয়ে আছে, ইশারায় ভ্যাঙ্গাচ্ছে রাফিকে। রাফি ঠোঁট পিষল। মিহি দরজার কাছে আসা মাত্রই বিদ্যুতের গতিতে সবার অগোচরে টুপ করে চুমু খেলো মিহির ঠোঁটে। বাকিরা গাড়িতে কারোরই নজরে পড়ল না এটা। মিহি হতভম্ব হয়ে হা বনে গেল। তড়িতে সতর্কিত নজরে এদিক ওদিক তাকালো, কেউ দেখেনি। রাফির দিকে তাকাতেই ওষ্ঠ পিষে হাসি চেপে বিড়বিড় করলো রাফি। কিছুক্ষণের জন্য চোখের আড়াল করছে, তা বলে ভাববেন না ছাড় দিচ্ছে। যান নানুর বাড়িতে, যান নানুর বাড়িতে। আমি নানু শ্বশুর বাড়িতে আসছি একটু পর। মিহি ভ্যাবাচাকে খেলো, চোখ নামিয়ে দ্রুত উঠে বসলো গাড়িতে। রাফি ডোর লক করে ড্রাইভারকে আরও একবার পথ চলতে সাবধান করে দিল। অতঃপর জানালা গলিয়ে আরেক ঝলক মিহিকে দেখে এগোলো নিজের গাড়ির দিকে। রাতে ডিনার সেরে নিজ ঘরে উঠল নাদিয়া। শরীর কেমন কুকড়ে আসছে, মাথা ধরেছে ভীষণ, চোখ দুটো জ্বালা করছে, ঘুমোবে এখন। ঘড়ির কাঁটা টিকটিক করে 8টার ঘরে পেরিয়েছে। দরজা চাপে লাইট অফ করে একটা হলদে লাইট জ্বালানো নাদিয়া। কোনো রকমে শরীরটাকে এলিয়ে দিল বিছানায়। চোখের পাপি যুগল বুঝে আসছে ভারে। বিছানা গা পড়তেই দীর্ঘ একটা ক্লান্তির শ্বাস পড়ল। অবসন্নতায় চোখ বুঝতেই আরামে ব্যাঘাত ঘটিয়ে বিকট শব্দে বেজে উঠল মুঠো ফোনটা। তড়িতে চোখ মেলল নাদিয়া। নিস্তব্ধ আচ্ছন্ন ঘরে টুংটুং করে ফোনটা বাজছে। নাদিয়া মাথা তুলল। বেডসাইড টেবিলের ওপর ফোন। কোনো রকম হাত বাড়িয়ে ফোনটা নিল সে।
আননোন নাম্বার, যা দেখে শুভ্র কপালে ভাঁজ পড়ে মেয়েটার। এক সময় নিয়ে ফোনটা রিসিভ করে, কানে ঠেকায় দুর্বল হাতে, বলে নিচে থেকেই, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধক করে ওঠে মেয়েটার নমনীয় হৃদয়, ভারী চোখ তড়াক করে মেলে যায়, সীমানা ছাড়িয়ে যায় বক্ষস্থল। তৎক্ষণাৎ সূক্ষ্ম ঢোক গেলে মেয়েটা কম্পিত স্বরে শুধুই সন্ধিয়ান হয়ে, কে? কণ্ঠটাও ভুলে গেছিস আমার? পাল্টা প্রশ্নে চোখ বুজে নেয় নাদিয়া। নীরবে শ্বাস ফেলে ধীরজ স্বরে বলে, সোহেল, বল কেমন আছিস? ভালোই, তুই? আলহামদুলিল্লাহ। আমি চলে যাচ্ছি নাদিয়া। কোথায়? যেখানে ছিলাম সেখানে, দেশের বাইরে। এয়ারপোর্টে বসে শেষবার কল করছি তোকে, ফোনের লাস্ট কল। ভাবলাম তোকে জানানো উচিত। নাদিয়ার থেকে কোনো সারা শব্দ নেই। সোহেল এক মুহূর্ত চুপ থেকে আবার বলল কেমন করে। এবার বলতে গিয়ে গলা ধরে এলো ওর। আমায় আটকাবি না? নাদিয়ার জ্বালা ধরা চোখের জ্বলন বাড়ে, ঝাপসা হয়ে আসে অন্ধকারে। ডুকি চিপে বলে রুদ্ধ স্বরে, তোকে আটকানোর আমি কে? সবটাই তুই। তুই বললে একটু আশকারা দিলে আর যাব না আমি। বিশ্বাস কর, আমার যেতে ইচ্ছে করছে না রে। একটু বোঝ আমায়। শেষবারের মতো বলছি, আমি চলে গেলে আর কিন্তু ফিরবো না। এটাই শেষ, প্রথম এবং শেষবার মতো একটা সুযোগ দেওয়া যায় না আমায়? প্লিজ নাদিয়া, আমি তোকে সত্যিই সোহেল, অবান্তর কথা বলবি না। আমার জীবন বদলে গেছে, ডিভোর্সি আমি। এটা ভুলে যাস না। ভুলতে চাই, তুইও ভুলে যা প্লিজ নাদিয়া। আমার খুব কষ্ট লাগে, ট্রাস্ট মি। ভালোবেসে হেরে যাওয়ার মতো ব্যর্থতা আর কিছুতেই নেই। আমি ব্যর্থ হতে চাই না। আমি তোকে ছেড়ে আর অন্য দেশে যেতে চাই না। আমার ফ্যামিলিকে অ্যাভয়েড করতে চাই না আর। তো থেকে যা, দেশে থাকতে বারণ করেছে কে তোকে? তোর স্মৃতি, ব্যর্থ শ্বাস, এসবই বারণ করছে আমায়। যে দেশে যে শহরে পাশাপাশি তুই থাকা সত্ত্বেও তোকে নিজের করে পাবো না, সে দেশ সে শহরে শ্বাস বন্ধ হয়ে আসবে আমার। যদি দেশে থাকি তাহলে তুই আমার হলে তবেই থাকবো, নতুবা নয়। তাহলে চলে যাবি দেশে, ভালো করে পড়াশোনা কর, দেখবি পুরো লাইফ সেটেল হয়ে যাবে তোর। অনেককে পাবি সেখানে। আমার কথা এক সময় ভুলে যাবি। যৌবনের ভুল হিসাবে কোনো এক সময় মনের কোণে উকে দিতে পারে আমার স্মৃতি, তবে মনে থাকবে না নিশ্চিত। আমার মতো মেয়েকে জীবনে জড়ানোর চিন্তা করাটাই ভুল করিস না। একজন ডিভোর্সি মেয়েকে আমাদের সমাজ ভালো চোখে দেখে না, চোখে পট্টি বাঁধে এই সমাজের। আর এর তিক্ততা রোজ রোজ টের পাই আমি, ফেস করি রোজ। তুই খুব ভালো পরিবারের, তোর পরিবার আমাদের সমাজের বাইরে নয়, এটা ভুলে যাস না। পরিবার না মানলে পরিবার ছাড়বো, তবুও তুই মেনে নে আমায়। কখনো কষ্ট বইতে দেবো না তোকে। সমাজের বাইরে গিয়ে থাকবো তোকে নিয়ে, যেখানে কেউ তোর সম্পর্কে কিচ্ছু জানবে না। তোকে আমি মেনে নেব, এ সমাজ মানুক বা না মানুক, এতে কিচ্ছু যায় আসে না আমার। সমাজের ধার ধারবো না আমি। আমার শুধু তুই হলেই চলবে। প্লিজ আমাকে আটকা, আমি যেতে চাই না রে। তোকে নিয়ে এদেশে থাকতে চাই। নাদিয়ার চোখ থেকে নিঃশব্দে দু ফোঁটা জল গড়িয়ে বালিশে মিশে যায়। মুখ চেপে ধরে নিজেকে সামলাই ও ফোনখানা একটু দূরে সরিয়ে লম্বা লম্বা শ্বাস ফেলে। মনে বিপরীতে গিয়ে নিজের জেদকে ধরে রেখে বলে, কোনো রকম যদি কখনো ফিরে আসিস তাহলে আবার তোর সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আজ রাখি, মাথা ধরেছে খুব, ঘুমাতে হবে। ওই দেশে গিয়ে ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। কাউকে একটা খুঁজে নিস ওই দেশে। সোহেলের ভারী দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। পর মুহূর্তেই শব্দ করে তাচ্ছিল হাসির ঝংকার। দম নিয়ে বলল সোহেল, আমাকে এখনো বুঝলি না তুই। বিদায় নাদিয়া, এই জীবনে তোর সাথে আর দেখা হবে না, আর ফিরবো না আমি। তবে হ্যাঁ, তোর জায়গায় অন্য কাউকে আর খুঁজে নেব না। যৌবনের ভুল ছিলি না তুই, যৌবনের প্রথম প্রেম ছিলি, যাকে ভুলতে পারবো না। শ্বাস বন্ধ হবে, তবুও থেকে যাবি হৃৎকঠোরে। শুধু আফসোস, তুই আমাকে বোঝার চেষ্টাটুকুও করলি না, সেই একরোখাই রয়ে গেলি। একদিন না একদিন কাউকে না কাউকে ঠিক জায়গা দিবি জীবনে, সেই জায়গাটা আমি চেয়েছিলাম, দিলি না। বুঝলি না আমায় নাদিয়া, বুঝলি না। বিদায়। টুংটুং শব্দে ফোনটা কেটে যায়। নাদিয়ার কান থেকে আপনা আপনি ফোনটা পড়ে যায় বিছানায়। এক মুহূর্ত অপেক্ষা হয় না, বালিশ খামচে ধরে বালিশে মুখ গুজে টুকরে ওঠে মেয়েটা। অসম্ভব যন্ত্রণায় চিড়ে যায়
অসম্ভব যন্ত্রণায় চিরে যায় বুক। তবুও চিৎকার করে কাঁদতে পারে না মেয়েটা। চোখের জলে বালিশ ভিজে একাকার হয়। চার দেওয়ালের মাঝে ওর গুমড়ে ওঠার কান্নার আওয়াজ বাড়ি খেয়ে বন্দি হয়ে রয়। কেউ শুনতে পারে না, জানতে পারে না এই ঠুনকো অনুচ্চ মেয়েটার অন্তদহন। এক পর্যায়ে কান্না চেপে বিড়বিড় করে মেয়েটা। আমি সরি সোহেল, তোকে বুঝেও বুঝদার হতে পারলাম না তোকে আটকাতে, পারলাম না তোকে আমার মতো মেয়ের সাথে জড়াতে। আমি যে পরিত্যক্ত, তার চেয়েও বড় কথা, আমি কখনো মা হতে পারবো না। কি করে জড়াতাম তোকে নিজের সাথে? তোর সুন্দর জীবনটা আমার সাথে জড়িয়ে শূন্য করতে চাই না আমি। আমাকে ক্ষমা করে দিস। ভালোবাসতে পারলাম, কিন্তু স্বীকার করে ভালোবাসার মর্যাদা দিতে পারলাম না আমি এই প্রতিবন্ধী কথা। ফুপিয়ে ওঠে নাদিয়া। এয়ারপোর্টের বাইরে বসে সোহেল চোখ বুজে রাখে কিছুটা সময়। ভেতরে যাবে এখন 10টায় ফ্লাইট। শরীর টলছে, কোনো রকমে টেনে টুনে চোখ খুলল ও। সহসা 2 ফোঁটা অবাধ্য গরম অশ্রু গড়িয়ে পড়ল পুরুষালী দু চোখ থেকে। তৎক্ষণাৎ চোখ মুছে নিল সোহেল। শ্বাস টেনে উঠে দাঁড়ালো। লাগেজটা টেনে অবসন্ন পায়ে এগোতে এগোতে হাসলো পাগলে নাই। কি অদ্ভুত জীবন! নাদিয়া ডিভোর্সের কথা শুনে একরাশ স্বপ্ন নিয়ে আবার স্যাঁচড়া নেই দেশে ফিরল ও। কিন্তু কি হলো? নাদিয়া বুঝলো না তাকে। নিজের ওপর চরম তিরস্কারের হাসি আসে সোহেলের। পা দুটোকে টেনে নিয়ে এগোতে এগোতে কান্না চাপা বদ্ধ স্বরে, গায়ে ভাঙ্গা গলায়। পাখি আমার নিঠুর বড়, মনও বোঝে না। আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। ইভানদের বাড়িতে ঢাকঢোল বাজছে বিয়ে। গায়ে হলুদ ছোঁয়ানো মোটামুটি শেষ। নাচ গান চলছে। এবাড়ির বড় ছেলে ইভান। বাড়িতে প্রথম বিয়ে, তাও আবার ইভানের হুটহাট। তবুও খামতি নেই কোনো কিছুতে। স্টেজে ইভান বসে, নাচ গান চলছে সামনে। শান্ত আর রাফি একপাশে বসে আছে। বসে বসে নখ খুঁটছে শান্ত। কি আর করবে? কিছুই করেনি। মধ্য কথা কান্না পাচ্ছে ওর। রুহির সাথে আসলে কি হতো? রুহিটা সাথে আসলে কি হতো? বউটাকে কত বেশি মিস করছে শান্ত, তা যদি সেই সিসকাদুনি মেয়েটা বুঝতো। রাপি ব্যস্ত ফোনে। আসল কথা, ও ফোনের ওপর নিজের ব্যস্ততা দেখাচ্ছে। ভেতর ভেতর সেও জ্বলছে। কি হলো এখানে এসে? বেকার সে বসে থাকতে হচ্ছে। পাশে বউ থাকলে এভাবে বসে বসে কাটানো মানা যায়, কিন্তু বউ না থাকলে কি আর করার? রাফি অপেক্ষায় আছে একটা সুযোগের। শান্ত একবার মুখ ফসকে রুহির কথা বলেই একটা বাহানা দেখিয়ে শান্তকে বগল দাপা করে রুহি আর মিহির কাছে ছুটবে ওরা। কিন্তু এই শান্ত আজ এত শান্ত কেন? কতক্ষণ ধরে খচখচ করছে রাফি, কিন্তু শান্ত কিছুই বলছে না। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে রাফির। শেষমেশ আর ধৈর্যে কুলালো না। ফোন থেকে চোখ সরিয়ে ফোঁস করে শ্বাস ফেলল। বিরক্ত দেখিয়ে বলল, শালা লাফাঙ্গা, 4 ঘন্টাতে আমার বোনকে ভুলে গেছিস? রুহির কথা মনে পড়ছে না তোর? এভাবে চুপচাপ বসে আছিস কেন এখানে? থু করে থুতু ফেলল শান্ত। হাত ছেড়ে বলল, চুপ শালা, তোর জন্য সব হয়েছে। তোর জন্য আমি আমার বউয়ের সাথে যেতে পারিনি। আমাকে ধরে বেঁধে আনলি কেন এখানে? আমার বউকে কি আমি কখনো ভুলতে পারি? শুকে দেখ, একটা পোড়া পোড়া গন্ধ পাবি। বউ বিরহে হৃদয়ে পুড়ছে আমার। তাহলে এখানে বসে আছিস কেন? যা, বউয়ের কাছে যা। সিরিয়াসলি ভাই, যেতে তো চাইছি, কিন্তু কি করে? আমিও তো যেতে চেয়েছি, কিন্তু এভাবেই দুজনে বেরোলে বাপ মা সন্দেহ করবে। চল, একটা টেকনিক খাটাই। কি টেকনিক বল না। রাফি ঠোঁট চেপে ধরে ইভানের দিকে তাকায়। শান্ত দৃষ্টি অনুসরণ করে তাকায় ইভানের দিকে। রাফি বলে বিড়বিড় করে, ইভান আমাদের টোপ, ওকে কাজে লাগাই, চল। রাফি আর শান্ত হুড়মুড়িয়ে ইভানের দিকে এগোলো। স্টেজে দুজন দুপাশে বসে খিচে ধরল ইভানকে। ইভানের ঠোঁট থেকে আজ হাসি সরছে না। রাফি আর শান্ত পাশে বসতেই আরও বেশি চড়া হলো হাসি। রাফি আর শান্ত একে অপরের দিকে চাউচাই করে বাঁকা হেসে আরও চেপে বসলো ইভানের সাথে। অমনি খোশ মেজাজে পড়ল ইভান। হ্যাঁ ব্রাদার্স, অবশেষে আমিও তোদের তলে চক দিচ্ছি। কংগ্রাচুলেট কর আমার। কংগ্রাচুলেট করা ছাড় হতভাগা, তুই তো ভারী আনরোম্যান্টিক। রাফির থেকে এক ধাপ ওপরে তুই। কাল তোর বিয়ে, এর মধ্যে তুই তোর বউয়ের সাথে কথা বলছিস একবারও? নাকি ডিরেক্ট বাসর ঘরে ঢুকে সালাম কালাম সব করবি? ও থুকু, তোর হবু বউ তো আবার আমার পাতানো বোন। বাদে এসব সালাম কালাম। এখন বল, তোর বউয়ের সাথে কথা বলার ইচ্ছে নেই তোর? ইভান মুখখানা শুকনো করলো। ইচ্ছে তো আছে ভাই, কিন্তু কথা বলবো কি করে? আরে ওর নাম্বারই তো আমার কাছে নেই, আর ওই ব্যস্ততায় কারোর কাছে চাওয়ারও সুযোগ পাই নাই।
তোদের কাছে নাম্বার আছে মিস লিনার? দে না আমায়, বড্ড উপকার হয় দিলে। আরে বেটা, ফোনে কথা বললে কি আর ফেল পাওয়া যায় নাকি? চল তোকে একটা হেল্প করি। ব্রাদার্স হিসেবে এটা আমাদের কর্তব্য। চল তোকে তোর বউয়ের সাথে এক পলক মিট করিয়ে নিয়ে আসে। সত্যি? আরে বেটা আসতে, সত্যি বলছে। দেখেছিস তোর জন্য কতটা ভাবি আমরা। এখন একটা রিস্ক নিতে হবে তোর জন্য। বাড়িতে কিছু একটা বলেই ম্যানেজ করে বেরোতে হবে। চল এখনই যাবো। কথা শেষ করে ইভানের হাত টেনে উঠে দাঁড়ালো রাফি। প্রথমে কাউকে কিছু না বলে নিঃশব্দে পা বাড়ালো। স্টেজ থেকে নামতেই কোথা থেকে হেনা বেগম হাজির হলেন। তত্তরে গলায় প্রশ্ন করলেন, এই সময় তিনটেই মিলে কোথায় যাচ্ছিস তোরা? দূরে কোথাও যাচ্ছি না আম্মু। আজকের পর তো এভানের বিয়ে হয়ে যাবে। ও আমাদের দলের বাইরে চলে যাচ্ছে, তাই ওকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। ছোট করে একটা রাইড দিয়ে ঘুরে আসবো। এমনিতেও এখানে ওর আর কাজ নেই, আমরা একটু ঘুরে আসছি। বাধা দিও না তো। ও তোদের দলের বাইরে যাচ্ছে নাকি তোদের দলে আসছে? ভুলে গেছিস তোরা যে বিবাহিত? এটা তোমরা ভুলে গেছো শাশুড়ি আম্মা, তাই তো আমাদের বউদের একপাশে আর আমাদের একপাশে বেঁধে রেখেছো। আর কথা বাড়ানো হলো না। বাহানা দেখিয়ে ইভানকে নিয়ে বেরিয়ে আসলো ওরা। রাত্রি এখন 11টার কাছাকাছি। কোনো পক্ষের হলুদের আয়োজন শেষ। মাতামাতি শেষে ফ্রেশ হয়ে যে যার ঘরে গেছে। মিহি আর রুহি ফ্রেশ হয়ে নিচে নামলো। রাতের খাবার খাওয়া হয়নি এখনো, খিদে নেই পেটে। এদিকে রাফি আর শান্তর ফোনও অফ। দুজনে বেশ কবার ফোন করেও পায়নি ওদের। ড্রয়িং রুমে বড়রা বসে আছেন। লতা বেগম ভীষণ ব্যস্ত, সাবিনা বেগম, হালিমা বেগম আর রাবেয়া চৌধুরী এনারা একপাশে বসে আছেন। এনাদের সাথে যোগ দিয়েছে রুহি, মিহি। যদিও এখানে এসে একলা লাগছে না মোটো। নতুন জায়গা, নতুন মানুষ হওয়া সত্ত্বেও সবাই বেশ মিশুক। সবাই মিশে গেছে ওদের সাথে। রুহি সাবিনা বেগম আর রাবেয়া চৌধুরী মাঝে বসে দুজনের হাত চেপে ধরল। সাবিনা বেগম প্রশ্ন করলেন, মেহজাবিন কোথায়? আপু তো রুমে। ভাইয়া বেরোতে বারণ করেছে আপুকে। মুচকি হাসলেন সাবিনা চৌধুরী। সদরের দিকে তিনজনের আগমন। দুটো মানুষের চেনা মুখ, আরেকটা মুখ অদৃশ্যমান। কাজে ফাঁকে লতা বেগমের দৃষ্টি পড়ল সদরের দিকে। অমনি উদ্বিগ্ন হয়ে গলা উঁচু করে ডেকে উঠলেন তিনি। আরে রাফি, তোমরা এখানে? সচকিতে সবার সাথে ধক করে সদর দিকে তাকালো মিহি। সর্বপ্রথম রাফির সাথে ওর চোকাচুকি হলো। এতে আরও বেশি ছ্যাদ করে ওঠে মেয়েটা। দৃষ্টি জোড়া বিহত হয়ে আসে অবিশ্বাসে। সদর পেরিয়ে ভেতরে ঢুকেছে রাফি, শান্ত আর একজন। মিহি হতভম্বে নেয় হাঁ বনে দাঁড়িয়ে গেল। রাফি ড্রয়িং রুমে এসে লতা বেগমের উদ্দেশ্যে প্রতি উত্তরে বললেন, জি আন্টি, ভালো আছেন? এগোলেন লতা বেগম। আঁচলে হাত মুছতে মুছতে বললেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমরা এখানে এত রাতে কি করছো? তোমরা না বরপক্ষ? বউ পক্ষ থেকেও দাওয়াত পেয়েছি আন্টি, কিন্তু আসার ইচ্ছে ছিল না। আবারও কিন্তু আসলে আমাদের বউগুলো তো এখানে, তাই না চাইতেও আসতে হয়েছে। শান্তর কথায় ভ্যাপাচাকা খেলেন লতা বেগম। এক মুহূর্ত পর হাসলেন। রাফিয়া শান্ত সাথে সাথে কালো বোরখায় আবৃত আরও একজন মহিলা বোধহয়, তবে বেশ উঁচু লম্বা স্বাস্থ্যবান, চোখ মুখ সব ঢাকা কালো বোরখা আর লম্বা হিজাবে। লতা বেগম কপাল গুটিয়ে বলেন, ইনি কে? এভাবে বোরকা পরে আছেন, চিনলাম না তো। রাফিয়া শান্ত একসাথে তাকালো বোরকা পরিহিতার দিকে। হাসি চেপে খুক খুক করে কেসে উত্তর করলো রাফি, উনি উনি আমার সম্পর্কে নানু হন, খুব পর্দাশীল। ইভান মানে ওনার দুঃসম্পর্কের নাতির বউকে দেখতে এসছেন উনি। বোর কাছে আর আসবেন না উনি, তাই আর কি। লতা বেগম সাথে সাথে সালাম দিলেন, বলেন গুরুজন তুল্য সম্মানের সহিত, তাহলে তো উনি আমাদের বিশেষ অতিথি। আসুন আসুন, বসুন। ইনি আমাদের কোন নানু ভাইয়া? চিনলাম না তো। তুমি চিনবে না জান, উনি তোমাদের আপডেট নানু। লেনার সাথে দেখা করতে এসছে, আর আমি এসেছি তোমার সাথে দেখা করতে। রুহি মুখ বাঁকালো। বোরকার আড়াল থেকে ভয়ে ভয়ে চেয়ে আছে ইভান। কলিজায় শুকিয়ে গেছে ওর। ও শুধু বলেছিল নতুন বর এভাবে বিয়ের আগে শ্বশুরবাড়ি গেলে লোকে কি ভাববে, সবাই তো চিনে ফেলবে তাকে, ব্যাস এটাই বলেছিল শুধু। রাফিয়া শান্ত ওকে ধরে বেঁধে বোরকা পরিয়েছে যাতে কেউ তাকে দেখতে না পারে। এতে নতুন বরের মুখ শরীর দুটোই ঢাকা থাকবে, কেউ চিনতে পারবে না। আর এই ছলে এক ঢিলে তিনজন তিন দিকে পাখি মারবে। নিকাবের আড়ালে ঢোক গিলল ইভান। রাফির কাজ ঘেসে বিবি করলো, ভাই ধরা পড়ে গেলে প্রেস্টিজ ফালুদা হয়ে যাবে আমার। কিছু একটা কর, হাঁটু কাঁপছে আমার। এইভাবে হবু শ্বশুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে পারছি না। এখান থেকে বাঁচিয়ে আমার হবু বউয়ের কাছে ছুঁড়ে মার আমার।
রাফি শুনে গলা ছেড়ে বলল, আন্টি, লিনা কোথায়? উনি দেখা করবেন একটু। নীলা তো ওপরে নিজের ঘরেই আছে, ফ্রেশ হতে গিয়েছে। মিহি, ওনাকে নীলার ঘরে নিয়ে যাও। লতা বেগমের কথাই এতক্ষণে হুঁশ ফিরল মিহির। তবদা খেয়ে দাঁড়িয়ে থাকার মাঝে আরও একবার চোকাচুকি হলো রাফির সাথে। অমনি ঠোঁট পিষে ভুরু নাচালো রাফি। মেবাজাকা খেয়ে দৃষ্টি সরে মিহি ঢোক গেল। রাফি বলেছিল ও আসবে, আর এখন এসে গেছে। হৃদকঠোরে তাণ্ডব চলল মিহির। প্রজাপতি উড়ল শত শত, ঠোঁটের কোণে হাসির দেখা মিলল। হাসি চেপে বলল, উপরে চলুন, আপু উপরে আছে। মিহি পা বাড়াতে গেলে রাফি বলল, আমিও যাচ্ছি, চলো। ওরা তিনজনে উপরে উঠতে লাগলো। এখন অব্দি রুহির পাত্তা না পেয়ে শান্ত বলল লতা বেগমের উদ্দেশ্যে, আন্টি ওয়াশরুম যেতাম একটু। রুহি, শান্তকে নিয়ে ওয়াশরুমটা দেখিয়ে দাও, একটু অ্যাটাচ ওয়াশরুমে নিয়ে যাও। বলেই জায়গা ত্যাগ করলেন তিনি। রুহি মুখ বাঁকিয়ে করে স্বরে বলল পা বাড়াতে বাড়াতে, আসুন। ওরা দুটোতেও উপরে উঠল। ওরা চলে যেতেই হালিমা বেগম আর সাবিনা বেগম একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠলেন। রাবেয়া চৌধুরী না বুঝেও প্রশ্ন করলেন, হাসছো কেন তোমরা? ছেলে মেয়েদের প্রেম দেখে হাসছি আপা। ছেলে মেয়েরা ভাবছে আমরা ঘাসে মুখ দিয়ে চলি, কিচ্ছুটি বুঝি না। কিন্তু আমরা যে তাদের এক কাঠি উপরে, সেটা তারা জানে না। এই বলে আবারও হেসে উঠলেন দুজনে। লিনার ঘরের বাইরে থেকে কড়া নাড়ল মিহি। ভেতরে লিনা একা ফ্রেশ হয়ে চেঞ্জ করছে হয়তো। কিছুক্ষণ পর দরজা খুলল সে। দরজার সম্মুখে মিহির সাথে রাফিকে দেখে অপ্রস্তুত হলো খানিক। রাফি নিজে থেকে কৌশল বিনিময় করলো আজ। অতপর বোরকা পরা ইভানকে দরজার দিকে ঠেলে দিয়ে বলল, লিনা, ইনি তোমার নানু শাশুড়ি, দেখা করতে এসছেন তোমার সাথে। ভেতরে নিয়ে গিয়ে কথা বলো। ইভানকে ঘরের ভেতর ঢুকিয়ে দিল রাফি। পিছু পিছু মিহি ঢুকতে গেলে রাফি ওর হাত টেনে ধরল। করিডোরে হাঁটা লাগাতে গেলে হকচকিয়ে বলল মিহি, এ কি, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? প্রেম করতে। ঘরের ভেতরে ঢুকতেই কম্পন বাড়ল ইভানের। হাঁটু কাঁপছে ওর, বুক টিপ টিপ করছে। লিনাকে এভাবে দেখে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে লিনা। ভেজা চুল একপাশ করে রাখা, হাতে এখনও টাওয়াল। ইভানের বক্ষ স্পন্দন জোরালো হয়, শুকিয়ে আসে কণ্ঠনালী। পরপর ঢোক গেলে সে। লিনাও অপ্রস্তুত। গুরুজন হিসেবে সালাম দিলে ইনি সালামের উত্তর করলেন না। আমতা আমতা করে বললেন লিনা, ভিতরে এসে বসুন, আমি নাস্তা দেওয়ার ব্যবস্থা করছি। দরজা দিয়ে বেরোতে গেলে খপ করে ওর হাতটা টেনে আটকে দিল ইভান। লিনা ঝট করে তাকানোর সাথে সাথে সহসা ছালো হাত। তড়িৎ বেগে ঠাস করে দরজা লাগিয়ে দিল। হতবাক হলো লিনা। চোখ তুলে তাকিয়ে বলল স্বাভাবিকভাবে, কি হলো, কিছু বলবেন? পর্দার আড়ালে মাথা ঝাঁকায় ইভান। আশঙ্কিক শ্বাস খিচে মুখের নিকাব সরিয়ে ফেলে এক টানে। পর্দার আড়াল থেকে ইভানের মুখশ্রী ভেসে ওঠা মাত্রই তাজ্জব বনে যায় লিনা। মুখ গোল করে হা বনে তাকিয়ে রয় ফ্যাল ফ্যাল করে। ইভান কেবলই বোকা বোকা হাসে। গলা ভিজিয়ে ধীরে ধীরে বলে, হাই মিস লিনা। ছিটকে পিছিয়ে যায় লিনা। তব দেখে শুকনো কেসে ওঠে। ইভান ফের ঢোক গিলে বলল, মিস লিনা, সরি, আসলে ওই রাফি আর শান্ত আমাকে এভাবে সাজিয়ে এনেছে, এতে আমার কোনো হাত নেই। বিশ্বাস করুন, আমি শুধু ওদের কাছে আপনার নাম্বার চেয়েছিলাম, আর ওরা আমাকে ভুলিয়ে ভালিয়ে এইভাবে সংসাজিয়ে নিয়ে এসেছে এখানে। কাশি থামায় লিনা। ইভান শরীর থেকে বোরকা খুলে ছাড়া মেরে ছুঁড়ে ফেলে। টেবিলের উপর রাখা গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খায়। ধপ করে চেয়ারে বসে পড়ে। আর চোখে তাকায় লিনা। ইভান কাচমুচু মুখে বলে কথা খুঁজে না পেয়ে, মিস লিনা, আপনি বরং আপনার নাম্বারটা দিন, আমি বাড়িতে গিয়ে আপনাকে ফোন করব। আমার নাম্বার নেওয়ার জন্য উবে এসেছেন এত দূর? না মানে, এইভাবে সামনাসামনি কথা বলতে আপনি ইতস্তত বোধ করছেন হয়তো, তাই নাম্বার চাইলাম। আমার নাম্বার নিয়েও লাভ নেই, আমার নাম্বার অলরেডি আছে আপনার কাছে। নেই? আছে, ইনফ্যাক্ট আপনি আমার নাম্বার ব্লক রাখছেন। ইভান কপাল কুচকালো। ও পৌঁছেনি এটা ধারণা করে মুখ ভ্যাংচালো লিনা। বলল চোখ উল্টিয়ে, কেউ একজন বলেছিল আমি যদি তাকে বিয়ে করতে চাই তাহলে যেন এক চেপে দিই। তাই এক চেপে রোজ ভোরে তার নাম্বারে কল করতাম, কিন্তু সে তো আমার উপর বিরক্ত হয়ে শেষমেশ ব্লক করে দিল আমায়। আমার আর কি করার? ইভান আশ্চর্য বনে গেল চোখ বিহত করে। এক মুহূর্তে পেরোতেই সব হিসেব মেলাতে সময় লাগলো না আর। সবটা মিলে যেতে ঝট করে উঠে দাঁড়ালো ইভান। তরিতে ছটফটিয়ে এগিয়ে বলল, আরে মিস লিনা, ওই গায়ে পড়া মেয়েটা আপনি ছিলেন?
চোখ ফিরিয়ে জবাব দেয় লিনা। গায়ে পড়া বললেন কেন আমায়? হেসে উঠল ইভান। সিরিয়াসলি? আরে ভাই, আমি তো ভেবেছিলাম আপনাকে হয়তো জোর করে আমার সাথে বিয়ে দিয়েছে। এখন তো দেখি আপনি নাটের গুরু। তার মানে আগে থেকে সবকিছু জানতেন আপনি, শুধু আমি জানতাম না। লিনার দিক থেকে সারা শব্দ নেই। ইভান পকেট থেকে ফোন বের করে জলদি ওর নাম্বারটা আনব্লক করলো। বলল মৃদু স্বরে, এই নিন, দিয়েছি আনব্লক করে। এবার যত খুশি ভোর ভোর জ্বালাবেন আমায়। অবশ্যই এভাবে ফোন করে আর জ্বালাতে হবে না। জ্বালানোর জন্য পার্মানেন্টলি কাল নিয়ে যাচ্ছি আপনাকে। যত খুশি জ্বালাতে পারেন কাল থেকে। আমি জ্বলতে প্রস্তুত, মিস লিনা। চিবুক নামিয়ে লাজুক হাসে লিনা। চোখ নামিয়ে নিল লজ্জা আড়াল করে। খানিকটা দূরত্ব ওদের মাঝে। ইভান দুপা এগিয়ে একটু দূরত্ব কমালো। কণ্ঠ আরো বেশি নুইয়ে বলল হিমস্বরে, দূরত্ব রেখে যাচ্ছি আজ, কাল এসে দূরত্ব ঘুষিয়ে যাব। বি প্রিপেয়ার, মিস লিনা। রুহি আর মিহির জন্য বরাদ্দ ঘরে ঢুকে ওয়াশরুম ইশারা করে খড়খড়ে গলায় বলল রুহি। ওই যে ওয়াশরুম যান। হ্যাঁ যান। আরে ওয়াশরুমে যেতে বলেছি, ওয়াশরুমে যান। ওয়াশরুম পাইনি, আমার ভীষণ প্রেম প্রেম পাচ্ছে, তাই বউয়ের কাছে ছুটে এসেছি। তুমি তো খুব জল্লাদ। চল্লাদ কেন হলাম? কোমরে হাত ঠেসে চোখ পাকিয়ে বলল রুহি। প্রত্যুত্তরে শান্ত বলল, বউ ছাড়া এই এতিমের খোঁজ নিলে না একবারও? কতবার ফোন করেছি দেখেছেন? ফোন ধরছিলেন না কেন? নিজে তো আপন ইচ্ছে খোঁজ খবর নেন না, উল্টে আমি নিজে খোঁজ নিলাম, আর এখন আপনি আমাকেই জল্লাদ বলছেন? ও সরি, ফোন করেছিলে, দেখিনি তো। রাখো এসব, এখন একটু কাছে এসো। মুখ বাঁকাই রুহি। ও না হলে 50 বার ফোন করেছে এই লোককে, কিন্তু এই লোক ওর ফোন ধরেনি। রুহি রেগে আছে। রেগে মেগে বলল কণ্ঠ জড়িয়ে, শুকনো কথা এখন ছিঁড়ে ভিজবে না, চুপচাপ চলে যান। আর ওই নানু, উনি কে বলুন তো? ওনাকে তো চিনলাম না। শান্ত এগিয়ে এসে ঠ্যাস দিয়ে রুহিকে জড়িয়ে ধরল। ছটফট না করে স্থির রইল রুহি। শান্ত বলল, উনি স্পেশাল কেউ, ওনাকে নিয়ে ভাবতে হবে না তোমায়। আমি তোমার জন্য কত দূর থেকে ছুটে আসলাম, আমায় নিয়ে ভাবো। কাঠখড় পুড়িয়ে এভাবে আসতে গিয়ে 4 ফোঁটা ঘাম ঝরেছে আমার। ভাবতে পারছো কতটা কসরত করে এসেছি? রুহি নাক কুচকে দুহাতে শান্তর গাল টেনে ধরল। শক্তি খাটালো একটু। মৃদু ব্যথায় কুকিয়ে উঠল শান্ত। ও জান, লাগছে। লাগুক, আরো বেশি লাগুক। ছিচকাতুনে মেয়ে, আমি তোমাকে ধরলে কেঁদে কুল পাবে না। রুহি ছাড়ল। শীতলতা টানল চেহারায়। পায়ের বৃদ্ধা আঙ্গুলে ভর রেখে উঁচু হয়ে দাঁড়ালো। ওষ্ঠ বাড়িয়ে একে ডান বাম দুগালে চুমু খেলো শান্তর। শান্ত অবাক না হয়ে পারল না এই কাণ্ডে। অবাক লোচনে চাইল সে। রুহি স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে চোখে চোখ রেখে ফিসফিস করল, মিস্টার শাহরিয়ার শান্ত, আমাকে কাঁদানোর কলিজা আছে আপনার? নেই তো, আর নেই বলেই শত শত চিমটির প্রতিশোধ নেওয়া বাকি এখনো। প্রতিশোধ নেব কি করে? ভালোবাসি যে। প্রতিশোধ নিতে গেলে কাঁদবে তুমি, ছিচকাতুনে মেয়ে। আমি মোটেও ছিচকাঁদুনে নই। শান্ত খানিক হাসে। রুহি নাক টেনে বলে, আই নো, মামুর এই ছিচকাতুনে মেয়েটাকে ভীষণ ভালোবাসি। আমিও হুম, ভালোবাসি। শান্ত শীতল হাসে। আলগোছে আরামসে জড়িয়ে নেয় রুহিকে। ছাড়তে বড্ড নাড়াচ্ছে। বুকে শীতলতা ছেয়ে যায় এই মেয়ের সংস্পর্শে। মিহিকে নিয়ে সোজা ছাদে উঠেছে রাফি। দরজা লাগিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়েছে। হাত ছাড়েনি একটা বারো। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল রাফি। এতক্ষণে তৃপ্ত শ্বাস ফেল। মিহির মসৃণ কাঁধে নাক ঘষে ওষ্ঠ ছোয়ালো। বিবি করলো, ইউনো, তুমি এখানে 5 ঘন্টা 5 বছরের সময় ছিল আমার কাছে। বলেছিলাম না আসবো, এই দেখো এসে গেছে। আরে ছাড়ুন, কেউ এসে পড়বে তো ছাদে। এটা আমাদের বাড়ি নয়। কেউ আসবে না, দরজা লাগিয়ে দিয়েছে। এত রাতে এখানে আসলেন কেন আপনি? তুমি ছাড়া ভাল লাগে না, তাই। আমি কাছে থাকলে ভালো লাগে? ভীষণ ভালো লাগে। উন্মুক্ত কাঁধে আর একবার ঠোঁট ছোঁয়াতেই কুকড়ে যায় মিহি। ছটফট করে ওঠে। উফ, ভীষণ পাগলামো করছেন তো আপনি। বউয়ের প্রতি করছে। একটু পাগলামো কমান। শরীর করুন এখনো। ছাড়ুন। এই জীবনে ছাড়ছি না। আরে আমাকে এই মুহূর্তের জন্য ছাড়তে বলেছি আমি। এই মুহূর্তে ছাড়তে ইচ্ছা করছে না। এই ছাড়ুন না, দম বন্ধ লাগছে। একটু শ্বাস নিতে দিন, তারপর আবার এভাবে ধরবেন। বাধা দেব না আমি। রাফি ছাড়ার আগেই ছাদের দরজায় কড়া পড়ল। ইভানের চাপা স্বর ভেসে আসলো, এই রাফি,
ভাই বাড়ি যাব, তাড়াতাড়ি আই। আর দরজা লাগিয়ে এখানে কি করছিস? রাফি তড়িতে মিহিকে ছাড়ে, ছিটকে কিছুটা দূরে সরে মিহি। ইভানের কণ্ঠ ঠাউর করে থতমত স্বরে বলে, ইভান ভাইয়া। বাঁকা হাসলো রাফি। কিছু না বলে এগিয়ে গিয়ে দরজা খুলে মাথা বাড়িয়ে দেখলো ইভান আবার আগের মতো বোরকা পরে তৈরি হয়ে গেছে। চড়া গলায় বলল রাফি, কি হয়েছে? ডিস্টার্ব করছিস কেন? আরে ভাই বাড়ি যাব, চল। এখন তো সবাই আমায় ট্রিট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, জলদি কেটে পড়তে হবে, নয়তো ধরা পড়ে যাব। ধরা পড়লে তুই পড়বি, আমার কি? যা ভাগ এখান থেকে, ডিস্টার্ব করবি না একদম। বিশাল ঝটকা খেলো ইভান। ইয়া আল্লাহ, পোল্টি খাচ্ছিস কেন এখন? তুই না আমাকে আমার হবু বউয়ের সাথে দেখা করাতে নিয়ে আসলি, আমায় দেখা করা শেষ, এখন চল ফিরে যাই। শালা হাতারাম, তোর ছলে আমি নিজে আমার বউয়ের সাথে দেখা করতে এসেছি, আর ফিরছি না আমি, এখানে থাকবো আজ। তুই যা ভাই, বিয়ের আগে শ্বশুরবাড়িতে থাকতে নেই, লোকে খারাপ বলবে, তাই তোর থাকা হবে না, চলে যা তুই। আমি আমি একা কোথায় যাব? বাড়ি যাবি? এই রাফি, চিপায় ফেলবি না আমায়, শান্তকেও খুঁজে পাচ্ছি না কোথাও, তুই আমাকে বাড়ির বাইরে রেখে আয়, তারপর এসে পীড়িত কর, আমি একাই চলে যেতে পারবো। রাফি ফোঁস করে শ্বাস ফেলল, কথা বাড়ালো না। মাথা তুলে পিছন ফিরে মিহির উদ্দেশ্যে নরম কণ্ঠে বলল, আমি আসছি, এখানেই থাকো। অতঃপর ছাদ থেকে দরজা মারিয়ে কটকটে গলায় বলল, চল হতো ছাড়া। এইদিকে গরম আর ওইদিকে নরম, পুরুষ মানুষের কি রূপ ভাই! বউয়ের জন্য ভাইকে কবজা করলো, এখন আমার পোল্টি খাচ্ছে। আমারও কাল থেকে আসছে সুদিন, এবার আমিও দেখিয়ে দেবো। ইভানকে বাড়ির বাইরে গাড়িতে তুলে দিয়ে এসেছে রাফি, ও একাই চলে যেতে পারবে। সবার চোখ চুরি আবার ছাদে উঠল সে। বাজে প্রায় 12টা। বাড়িতে কেউ কেউ জেগে আবার কেউ কেউ ঘুমিয়ে পড়েছে। রাফি ছাদে উঠে এবেলায় দরজা চাপিয়ে দিল। সোজা নাক বরাবর এগোতেই কপাল কুচকালো। মিহি নেই এখানে। এগিয়ে যেতে যেতে ডাকলো রাফি। ব্লসম। এক ডাকেই এবার রাফিকে পেছন থেকে জড়িয়ে ধরল মিহি। ছোট দু হাতে বহু কষ্ট ঠিকঠাক জড়াতে সক্ষম হলো। আশঙ্কিক মিহির কাণ্ডে মৃদু হাসলো রাফি। মিহি নড়ে চড়ে বলল, ওটা ইভান ভাইয়া ছিল? হুম। চলে গেছে? হুম। আপনি গেলেন না? না। কেন? তোমাকে ছেড়ে যাবো কোথায়? যেতে হবে না, আমার কাছেই থাকুন। থাকতে বলছো? হুম। মিহিকে ছাড়িয়ে সামনাসামনি দাঁড় করালো রাফি। রেলিংয়ে খানিক খেলে মিহির কোমর জড়িয়ে ধরল। খোলা চুল কানের পাশে গুজে দিল। শাড়ির আঁচল টেনে তুলে মাথায় দিল। বলল মোলায়েম কণ্ঠে, আমি জড়িয়ে ধরেছিলাম বলে এক্ষুনি কার যেন দম বন্ধ আসছিল। কই, দম বন্ধ হচ্ছিল না তো। ছাড়তে বলছিলে কেন? আমি জড়ালে দম বন্ধ লাগে? আহা, দম ফিরে পাই আপনার সব। রাফি ঝুঁকে মিহির কপালে চুমু খেলো। সুপ্ত অনুভূতিতে চোখ বুঝলো মেয়েটা। এক মুহূর্ত পর চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে মাথাটা এলিয়ে রাখলো রাফির প্রশস্ত বুকের মাঝে। দুহাতে মুড়িয়ে জড়ল রাফিকে। মিস্টার রোজান রাফি চৌধুরী, এই 5 ঘন্টার বিরহে ছুটে এসেছেন এইভাবে? আপনার আগে আমার নিঃশ্বাস ফুরিয়ে। মিহি কথা শেষ করতে পারে না। তাকে তুলে ঠোঁটে আঙ্গুল চেপে আটকে দেয় রাফি। কিছুটা রাগ দেখে চোখ রাগিয়ে। মিহি চোখে চোখ রেখে হাসে বিপরীতে। রাফি রাগ ঠেলে বলে শীতল কণ্ঠে, আমি ফুরিয়ে গেলে তোমার নিঃশ্বাস যেন কবু না ফুরায়। তুমি না 5 ঘন্টা, আজ একটু বেশি সময় পার করেছি, এতে কলিজে শুকিয়ে গেছে আমার। আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, আমার নিঃশ্বাস, আমার জীবন, আমার ব্লসমকে ছাড়া এক মুহূর্তও চলবে না আমার, এটা বুঝে গেছি আমি। মিহিকে বলি হাসলো, বলল আবদারের সুরে, জড়িয়ে ধরুন না শক্ত করে, আমি কাছেই আছি। শুধু শরীরের সাথে নয়, আমার নিঃশ্বাসের সাথে সাথে পুরো জীবনে সেই এক দেখে জড়িয়ে নিয়েছে তোমায়, আর ছাড়ছি না। এখন তুমি আমায় জড়িয়ে নাও। নিয়েছি তো। ভালোবাসি বলো। ভালোবাসি। আবার বলো। ভালোবাসি। আবার। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ভীষণ ভালোবাসি মিস্টার রোজান রাফি চৌধুরী। রাফি তাকে আলগা করে চোখে চোখ রাখে। ঘোরে আবিষ্ট নজরে চাউচাউই হয় দুজনের। কোমর ছেড়ে নিজের দুহাতের আঁচলে মিহির মুখখানা আগলে ধরে। ঝুঁকে ওষ্ঠ নামিয়ে মিহির দু চোখের দিকে অগ্রসর হতেই চোখ বুজে নেয় মিহি। ওর বন্ধ দু চোখের পাপড়িতে নরম ওষ্ঠ যুগল গাঢ় করে স্পর্শ করাই রাফি। কপালে কপাল ঠেকিয়ে নাকে নাক ঘষে হিমশীতল কণ্ঠে বলে, ভালোবাসি তোমাকেও। সে এক দেখা থেকেই ভালোবাসে, ভীষণ ভালোবাসে। এ ভালোবাসে যেন কভু না ফুরোয়।
আই লাভ ইউ মিহি, আই লাভ ইউ। একটু থেমে মৃদু সুরে সুর তোলে গানের ছন্দে। এই মন পড়েছে আমার বড় দোটানা, প্রেম বয়ে আনলো হঠাৎ দমকা হাওয়া, এই আশিকি আশিকি করলো কি জাদু হায়, এই আশিকি আশিকি করলো কি জাদু হায়।